হুমকি কাণ্ডে দ্রুত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, গত পরশুই আমরা দেখেছি পুরী থেকে এই তৃণমূলের বিধায়ককে গ্রেফতার করা হয় এবং গতকাল তাকে সড়ক পথে নিয়ে আসা হয়েছে। আলিপুর আদালতে পেশ করে পুলিশ কি আজ তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে? তার বিরুদ্ধে মূলত কি কি অভিযোগ হয়েছে? দেখো, হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বিষ্ণুপুর থানাতে। সবকটি কিন্তু জামিন অযোগ্য ধারা। গত 14ই মেতে সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন বিষ্ণুপুর থানার তরফে পৈলানে তার বাড়িতে যায়, তখন কিন্তু সেই বাড়ির বৈভব দেখে তদন্তকারীরা যেমন থমকে যান, তেমন একই দিকে একটি সিসিটিভি ফুটেজ তাদের হাতে আসে। তাতে দেখা যায় যে পাঁচিল টপকে দিলীপ মণ্ডল, যিনি 5 বারের বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কিন্তু কার্যত পালিয়ে যাচ্ছেন। এবং তারপরে গোটা বাড়ি সার্চ করা হয়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীকালে তার ছেলেকে গত 18ই মে একেবারে ফ্রেজারগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বেআইনি আগ্নেয়াস্ত্র। তার সাথে ছিল অর্ঘ্য মণ্ডল সহ আরও একাধিক ব্যক্তিকে কিন্তু সেই সময় গ্রেফতার করা হয়। এবং অর্ঘ্য মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তার বাবা কোথায় সেই ট্রেস জানার তারা চেষ্টা করেন। কিন্তু প্রথম দিকের তদন্তকারীদের যেটা একটা এই প্রতিকূলতা হয়ে দাঁড়াচ্ছিল যে মোবাইল ফোন টানা সুইচ অফ ছিল। গত পরশু থেকে গতকাল সকাল পর্যন্ত সেই ফোন কিছুক্ষণের জন্য অন হয় এবং তার টাওয়ার লোকেশন দেখা যায় যে উড়িষ্যার উপকূলবর্তী কোনো জায়গাতে রয়েছে। এবং সেখান থেকে পুরী পুলিশের সাথে যোগাযোগ করে বেঙ্গল এসটিএফ এবং অবশেষে ব্লু লিলি হোটেল থেকে গ্রেফতার করা হয় দিলীপ মণ্ডলকে। ইতিমধ্যে গতকালকে তাকে উড়িষ্যা আদালতে তোলা হয় দুদিনের ট্রানজিট রিমান্ডে। তাকে গতকালকে সড়ক পথে প্রায় 12 ঘন্টা নিয়ে এসে রাত্রি 2টোর সময় থানাতে তাকে রাখা হয়। সারা রাত্রি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই তাকে বিষ্ণুপুর থানা থেকে বের করা হয়েছে এবং আলিপুর আদালতের উদ্দেশ্যে তাকে আনা হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে 14 দিনের পূর্ণ হেফাজতের মেয়াদি চাওয়া হবে। মূলত তিনি যে হুমকি দিয়েছিলেন প্রকাশ্যে ভোটের আগে বা ভোটের ফল বেরোনোর পর, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম ইনস্ট্রাকশন কারো ছিল কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে তিনি পালিয়ে গেলেন, পুলিশ আসার আগে পাঁচিল টপকে পালিয়ে গেলেন, সেই ইনফরমেশন তার কাছে কোথা থেকে এসেছিল। এবং 14 তারিখের পর থেকে গতকাল প্রায় 13 দিন বা 2 সপ্তাহের মাথায় তিনি যে পুরীতে চলে গেলেন, কার আশ্রয় তিনি গেলেন, কে তাকে সাহায্য করেছিল পালাতে, যাবতীয় বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। দিলীপ মণ্ডলকে আর কিছুক্ষণের মধ্যে আলিপুর জেলা আদালতে তোলা হবে এবং সেখানেই 14 দিনের পূর্ণ হেফাজতের মেয়াদের আবেদন জানানো হবে কিন্তু আদালতের তরফে। ধন্যবাদ। জেলা সভানেত্রীর পদ ছাড়ার পর এবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। রবিবার পদত্যাগের পর তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পাল্টা তাঁকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী বলে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। দিদির সামনে ভালো ছেলে মেয়ে থাকবে না, দিদি আমার কিছু বলার নেই, এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেকে অনেক কিছু বলবে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অবস্থা টলমল। একের পর এক হেভিওয়েট নেতা পদ ছাড়ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এরই মধ্যে সামনে এসে পড়ল দলের 2 সাংসদের কুন্দল। দুর্নীতি প্রসঙ্গ টেনে চলল কাদা ছোড়াছুড়ি। দলেরই সাংসদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভোটে বিপুল পরাজয়ের পর কালীঘাটের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যেই গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, এই ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা
ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট ভূমিকম্পে ভেঙে পড়েছে তৃণমূলের দুর্গ। দলের ভিতর থেকে বেরিয়ে আসছে জমে থাকা ক্ষোভ। আর এবার সরব হলেন তৃণমূল নেতা এবং কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। একসময় পদে পদে যে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতেন, এখন তারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেছেন, আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান। এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী ভার্সেস গিরি পরিবারের সংঘাত আজকের নয়, বারে বারে দ্বন্দ্বে জড়িয়েছে তারা। বাঁচাতে হবে, বেঈমান মুক্ত করতে হবে কাঁথিকে, গদ্দার মুক্ত করতে হবে কাঁথিকে, বিশ্বাসঘাতকতা মুক্ত করতে হবে কাঁথিকে। যে 21 তারিখ কাঁথি শহরের ওপরেই সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের কিন্তু বিরাট পদযাত্রা। একটা পরিবার ছিল, তারা এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত কায়েমি স্বার্থ কায়েম করেছে। আমরা আনন্দিত যে তারা এই রাজনীতি ময়দান থেকে মানুষ তাদেরকে সরিয়ে দিল। কিন্তু এখন সময় পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আর তাই প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলের গলায় শুধুই শুভেন্দু অধিকারীর প্রশংসার সুর। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছেন। দীর্ঘদিন পরে পশ্চিমবাংলার বুকে জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সেটা আমাদের নিজের জেলা। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। তিনি যেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন, তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হতো না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। দিন বদলাতে দিদির ছায়া সঙ্গীতের গলাতেও এখন ভোট থেকে দূরত্বের কথা। প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই, এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। বাম হোক বা তৃণমূল আমল, বরাবরই ক্ষমতার কাছাকাছি থেকেছেন ইন্দ্রনীল সেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক নিয়েও ভবিষ্যৎবাণীর সুর শোনা গেছে ইন্দ্রনীল সেনের গলায়। শুভেন্দু অধিকারী আমরা একসঙ্গে কাজ করেছি, ও দপ্তর সামলাতো, আমিও দপ্তর সামলাতাম। ওর সঙ্গে আমার সম্পর্ক আগে ভালো ছিল, আমার বর্তমানে তার সঙ্গে যোগাযোগ নেই, সম্পর্ক তার সঙ্গেও ভালো থাকবে। যে জিতেছে সে তো জিতেইছে। সব মিলিয়ে তৃণমূলে এখন বিষাদের সুর। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।